আর আমরা ল্যাঙ্গুয়েজ 2 নিয়ে আলোচনা করব। অনেকে বলেছিলেন যে স্যার ল্যাঙ্গুয়েজ 2 এ বাংলা কি ধরনের প্রশ্ন আসে বা বাংলা প্যাসেজ কি ধরনের আসে, আপনি একবার দেখে দেবেন। তো এই আপনাদের সবার জন্য আজকে আমরা এই যে ল্যাঙ্গুয়েজ 2 বাংলায় ল্যাঙ্গুয়েজ 2 তে কি ধরনের প্রশ্ন আসে এটা আমরা দেখব। তো মনে রাখবেন পেপার 1 এবং পেপার 2, পেপার 1 এবং পেপার 2 একদম সেম কোয়েশন থাকে ল্যাঙ্গুয়েজ 2 বা ল্যাঙ্গুয়েজ 1 এর ক্ষেত্রে। ঠিক আছে? তো পেপার 1 কিনা পেপার 2 সেটা আপনারা দেখবেন না। কারণ একদম সেম কিন্তু পেপার 1 এ যে ধরনের আমরা প্যাসেজ দেখতে পাই, যে ধরনের পেডাগজি দেখতে পাই, পেপার 2 তেও কিন্তু একদম সেম টু সেম আমরা প্যাসেজ এবং পেডাগজি দেখতে পাই। তো আল্টিমেটলি এই ল্যাঙ্গুয়েজ 2 এর ডেমো আপনারা দেখতে চলেছেন। আপনাদের পেপার 1 পেপার 2 যাই হোক না কেন আপনাদের গুরুত্বপূর্ণ কাজে আসবে। তো এখানে একটা প্যাসেজ আছে। ক্লিয়ার ভাই? একটা প্যাসেজ আছে। তো আমরা প্রথমে প্যাসেজের প্রশ্নগুলো সলভ করব, তারপর পেডাগজিগুলো দেখছি। তো প্যাসেজের আমরা সবসময় আমরা নিয়ম অনুযায়ী, নিয়ম বলতে শর্ট ট্রিক অনুযায়ী আমরা প্যাসেজ প্রথমে পড়ি না, আমরা প্রথমে প্রশ্নটা পড়ি। সদ্গোপ একটা পল্লী আছে, পল্লীর সকলেরই নিজের বাড়ি ছিল। নিজের বাড়ি থাকার কারণ কি? পল্লীর সকলেই অত্যন্ত বিত্তশালী ছিলেন। পল্লীর সুধীর রায়চৌধুরী কলকাতার মেয়র হয়েছিলেন। এখানে দুটাই ঠিক, দুটাই ভুল, দুটাই ঠিক, একটা ঠিক, একটা ভুল। অর্থাৎ এই ২ টা আমাদের দেখতে হবে যে সবার নিজের বাড়িঘর ছিল। এই কারণ হিসাবে এখানে এই ২ টার কোনটা কারেক্ট কিংবা এই ২ টা যে স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টগুলো আমাদেরকে একটু দেখতে হবে। তো ১ নম্বর হচ্ছে পল্লীর সকলেরই অত্যন্ত বিত্তশালী ছিল। আর পল্লীর সুধীর রায়চৌধুরী কলকাতার মেয়র ছিলেন। একটা কথা এখানে খুব ভালো করে আমরা দেখব। এখানে দেখি, এই দেখুন, উম পল্লীর কেহ বিত্তশালী ছিল, আবার কেহ বিত্তহীন ছিল। তার মানে সবাই বিত্তশালী কিন্তু ছিল না। সবাই বিত্তশালী ছিল না। কেহ বিত্তশালী এবং কেহ বিত্তহীন। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, কেহ বিত্তশালী, কেহ বিত্তহীন। তার মানে ১ নম্বরটা তো ভুল। ক্লিয়ার ভাই? ১ নম্বরটা ভুল। এবার ২ নম্বরটা দেখি, পল্লীর সুধীর রায়চৌধুরী কলকাতার মেয়র হয়েছিলেন। তো এখানে এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটা আমরা দেখি। উম সবারই নিজের বাড়ি ছিল ১ তালা বা ২ তালা। ৩ তালার মাত্র একটা বাড়ি দেখিয়াছি। আমরা সন্ধ্যার সময় আসর বসাতাম, এখানে গল্পগুজব করতাম। সেকালের গল্পগুজবে একটা নীরবতার ভাব ছিল, কেহই যেন চেঁচাইতো না। একালের সকলেই যেন একটা বড় মুখর, রাজনীতির সুবাদে চারিদিকে কেবল চিৎকার ছিল। এখানে দেখুন, তবে বদ্রীদাস টেম্পল স্ট্রিটের একজন বাসিন্দা, তিনি কলকাতার মেয়র হয়েছিলেন। তাহার নাম সুধীর রায়চৌধুরী। তো সুধীর রায়চৌধুরী কলকাতার মেয়র ছিলেন তো বটে। এটা তো বাক্যটা তো ঠিক। ঠিক আছে? বাক্যটা কিন্তু সঠিক, এটা কিন্তু ভুল। কিন্তু এখানে একটা জিনিস আমরা দেখব, প্রশ্নের মধ্যে একটা পেশ আছে। পেশটা আমাদের বুঝতে হবে যে সদ্গোপ পল্লীর সকলেরই যে নিজের বাড়ি আছে, নিজের বাড়ি থাকার কারণ অনুযায়ী এই কারণটা এখানে কি করছে? এই যে পল্লীর সুধীর রায়চৌধুরী কলকাতার মেয়র হয়েছিলেন, তো তিনি কি সকলের বাড়ি বানিয়ে দিয়েছেন? এই ধরনের তো কোনো কিছু দেখি না। তো সকলের বাড়ি আছে এটাও ঠিক, কিন্তু কলকাতার রায়চৌধুরী সুধীর রায়চৌধুরী কলকাতার মেয়র হয়েছিলেন, এটাও সত্য বাক্য। কিন্তু কারণ হিসেবে এটা সত্য না। কারণ তিনি তো বাড়ি বানিয়ে দেননি। এই বাক্যটা দিয়েছে ঠিক আছে সত্য, কিন্তু ইনি তো বাড়ি বানিয়ে দেননি। তো তার নিজস্ব বাড়ি ছিল ভাই, সবাই যে যার মতো থাকবে করে বাড়ি বানিয়েছে, নিজের মতো করে বাড়ি বানিয়েছে। তো উনার মেয়র হওয়াতে বাড়ি বানানোর সঙ্গে কোনো লেনদেন নাই। তার মানে এই অ্যাকর্ডিং টু দিস স্টেটমেন্ট কারণ হিসেবে ২ টাই কিন্তু ভুল। তার মানে অপশন নাম্বার ক এবং খ ২ টাই ভুল। ক্লিয়ার? তারপর আমরা দেখি, বক্তাদের পল্লীর বেশিরভাগ বাসিন্দাই কি ছিলেন? উচ্চপদস্থ চাকরিজীবী, কর্মহীন বেকার, ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, নাকি সাধারণ চাকরিজীবী ছিলেন? তো এখানে কারেক্ট আনসার ১২০ আমরা দেখি। উম, পল্লীর অধিকাংশ মানুষ হয় দোকান চালাইতো, না হয় দোকানের কর্মচারী ছিল। খুব বড় চাকরি কেউ করিত না। তবে একজন ব্যক্তি খালি ছিল, সুধীর রায়চৌধুরী, যিনি একজন কলকাতার মেয়র ছিলেন, বড় চাকরিওয়ালা ছিলেন। আর বাকি সবাই দোকান চালাইতো নতুবা দোকানের কর্মচারী ছিল। তো অ্যাকর্ডিং টু দোকান আমাদের আনসারটা খুঁজতে হবে। তো দোকান মানে কি উচ্চপদস্থ কর্মচারী নয়, কর্মহীন নয় বা বেকার নয়, সাধারণ চাকরিজীবী নয়। কারেক্ট আনসার ব্যবসার সঙ্গে যুক্ত। দোকান দেওয়া বা দোকানের সঙ্গে কর্মরত থাকা, এটা একটা ব্যবসা আমরা বলতে পারি। সুতরাং পল্লীর বেশিরভাগ বাসিন্দাই ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। দেখলেন কি ধরনের প্রশ্নটা এসছে? সেকালের গল্পগুজবেও একটা নীরবতার ভাব ছিল, কেউই যেন চেঁচাইতো না।
একথা বলার উৎকৃষ্ট অর্থ হলো যে সেকালের মানুষের মধ্যে। তো লাইনটা আমরা একবার পড়ে নেই, তারপর আমরা একটু আনসারটা দেখার চেষ্টা করব। সেকালের যে গল্পগুজবে যেন একটা নীরবতার ভাব ছিল। কারণ সেখানে প্রত্যেক বাড়ির সামনে রুয়াকে প্রতি সন্ধ্যায় এখানে আসর বসতো। কোনো রুয়াকে পাশা খেলার বা দাবা খেলা হইতো কোনো দিন। আর সেখানে যে গল্পগুজব হতো, গল্পগুজব একটা নীরবতা ছিল। কেহই যেন বেশি চিৎকার চেঁচামেচি করিত না। একালের কলকাতার সবাই যেন বড় মুখর ছিলেন এবং রাজনীতির সুবাদে চারিদিকে কেবল চিৎকার ছিল। তো এখানে অ্যাকর্ডিং টু দিস অপশন যদি আমরা কারেক্ট আনসার দেখি, এখানে প্রাণময়তার অভাব আমরা দেখি না। আত্মবিশ্বাস বলে কিছু নাই। সবাই কিন্তু অংশগ্রহণ করেছিল। কারণ সবাই যেহেতু গল্প করেছিল তাই সবাই অংশগ্রহণ করেছিল। এখানে বলেছে কেউ অংশগ্রহণ করছিল না। তার মানে এটাও ভুল। তো আল্টিমেটলি কারেক্ট আনসার অপশন নাম্বার 4। 4 হলো 123 এর, কারণ আত্মজাহিরের প্রবণতা ছিল না। বাকি 3টা অপশন তোমরা বুঝতে পারছি, সুতরাং 3টা হবে না। তার মানে 4 হবে কারেক্ট আনসার। কেহ আমাদের বাংলা ভাষা লইয়া একটু কি করতো ভাই, একটু রঙ্গব্যঙ্গ করিত। এখানে আমাদের বাংলা ভাষা বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন? তো এটা আমরা একটু প্যাসেজের লাইনটা দেখি। কেহ আমাদের বাংলা ভাষা লইয়া রঙ্গব্যঙ্গ করিত, লাইনটা কোথায় আছে? এই যে এখানে আছে। কিন্তু আমাদেরকে কেহ তুচ্ছ, আমরা কি করতাম? আমরা একটা পল্লীর চরিত্র সম্বন্ধে কিছু বলিতে ইচ্ছা করি, অর্থাৎ পল্লী মানে একটা গ্রাম কিংবা একটা অঞ্চল সম্বন্ধে তিনি কথা বলতে যাচ্ছেন। আমরা ছিলাম ঘটির সমাজে বাঙ্গাল এবং আমরা একটা ভাড়া বাড়িতে বাস করতাম। আমাদের কেহই তুচ্ছ করিত না। কেহ আমাদের বাংলা ভাষা লইয়া একটু রঙ্গব্যঙ্গ করিত, কিন্তু তাহার মধ্যে কোনো বিদ্বেষ ছিল না। তো অ্যাকর্ডিং টু বাংলা ভাষা, যেহেতু তিনি যে পল্লীর বাংলা ভাষা নিয়ে কথা বলতেছিলেন, তিনি পল্লী সম্বন্ধে কথা বলতেছিলেন এবং সেই পল্লীর বা পল্লী মানে কি একটা অঞ্চল বা একটা ছোট পাড়া আমরা বলতে পারি। অঞ্চল কিংবা পাড়া বা পল্লী আমরা বলতে পারি। তো অ্যাকর্ডিং টু দিস অপশনে আমরা দেখবো কারেক্ট আনসার কি হতে পারে। আমরা এবার দেখব ত্রুটিপূর্ণ বাংলা ভাষা, ব্যক্তিগত বিশিষ্টতাপূর্ণ বাংলা ভাষা, বিশিষ্ট আঞ্চলিক বাংলা ভাষা। কারেক্ট আনসার হচ্ছে আঞ্চলিক বাংলা ভাষা। এখানে আমাদের বাংলা ভাষা বলতে এই যে পল্লীর বাংলা ভাষার কথা বলা হয়েছে। তো পল্লী মানে একটা অঞ্চলের কথা বলা হয়েছে। তো অঞ্চল বিশেষে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একটা উপভাষা। তো যাকে বলা হচ্ছে যে আঞ্চলিক বাংলা উপভাষার কথা এখানে বলা হয়েছে। রচনাটি মূলত এখানে দেখুন, আমরা এতক্ষণ যা পড়লাম, আমরা ঐতিহাস সম্বন্ধে কিছু পাই না, সমাজতত্ত্ব কিছু নাই, ক্ষেত্র সমীক্ষা বলে কিছু নাই। সুতরাং এটা হচ্ছে আত্মজীবনী, অর্থাৎ সেই গ্রামের পল্লীর মানুষদের জীবনীর কথা। পল্লীর মানুষরা কেমন করে থাকে, কেমন করে বসবাস করে, এই সমস্ত কথা এখানে বলা হয়েছে। সুতরাং কারেক্ট আনসার হবে আত্মজীবনীমূলক। গদ্যাংশের সর্বশেষ পংক্তিটি কোন শ্রেণীর বাক্যের দৃষ্টান্ত? তো গদ্যাংশের সর্বশেষ যেটা বাক্যটা কি ছিল? পাড়ায় কোনো ছেলে যদি কোনো অন্যায় করিত তাহা হইলে সে তিরস্কৃত হইত। যদি তবে, যদি অন্যায় করিত তবে শাস্তি হইত, তাই না? তবে যদি তবে বা যদি তাহা হইলে এই ধরনের যদি বাক্য থাকে, যেহেতু সেহেতু যদি তবে এই ধরনের বাক্য থাকলে আমরা বারবার বলি এই বাক্যটা কি হয় ভাই? এই বাক্যটা হবে আমাদের কি জটিল বাক্যের একটা উদাহরণ। তারপর দেখি গদ্যাংশটিতে কেবল একটি ব্যক্তির নামের উল্লেখ করা হয়েছে। কেবল একজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। লেখক সেই ব্যক্তিকে কি কারণে সবিশেষ উল্লেখযোগ্য মনে করেন? তিনি পল্লীর অপশনগুলা দেখি। একজন ব্যক্তির নাম উল্লেখ করা আছে এই গল্পের মধ্যে। তো ওই ব্যক্তিকে কেন বিশেষভাবে উল্লেখযোগ্য মনে করা হয়েছে? তাকে পল্লীর মাতব্বরেরা খুব ভয় শ্রদ্ধা করত। তিনি পাড়ার বার্ষিক থিয়েটারে অংশগ্রহণ করতেন। ব্যক্তিটি উচ্চ পদমর্যাদা সম্পন্ন হয়েও সদ্গুপ পল্লীতে বাস করতেন। ব্যক্তিটি উচ্চ পদমর্যাদা সম্পন্ন হয়েও পাড়ার বেকার যুবকদের সঙ্গে মিশতেন। তো অ্যাকর্ডিং টু দিস অপশন আমরা যদি প্যাসেজে যাই, তো প্যাসেজের মতো করে আমরা অপশনে গিয়ে আমরা খুঁজব। এখানে দেখুন, এই যে ব্যক্তির নাম ছিল সুধীর রায়চৌধুরী, তিনি কলকাতার মেয়র ছিলেন। এই সুধীর রায়চৌধুরী দেখিয়েছি পাড়ার বেকার যুবকদের সঙ্গে গল্প করিতেন। তিনি এই কারণে বিশেষ উল্লেখযোগ্য, কারণ তিনি কি করতেন? এই গ্রামের বেকার যুবকদের সঙ্গে তিনি সময় কাটাতেন বা গল্প করতেন। এখানে কারেক্ট আনসার হচ্ছে এই দেখুন, তিনি ব্যক্তিটি উচ্চপদস্থ হয়েও তিনি পাড়ার বেকার যুবকদের সঙ্গে তিনি কি করতেন? তিনি বেকার যুবকদের সঙ্গে তিনি মিলমিশ করতেন। সুতরাং কারেক্ট আনসার 127 এর অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তো আঞ্চলিক ভাষাগোষ্ঠীর বিচারে সদ্গুপ পল্লীটা ছিল বাঙ্গাল প্রধান, বাঙ্গাল সৈন্য, ঘটি প্রধান নাকি ঘটি সর্বস্ব? তো কারেক্ট আনসার আমরা এখানে যদি দেখি, আমরা একটু আগে দেখেছিলাম কোথায়, এই দেখুন এখানে আমরা ছিলাম
ঘটি প্রধান সমাজে। কি ধরনের সমাজ ছিল? ঘটি সমাজ ছিল। তো কারেক্ট আনসার হচ্ছে ঘটি প্রধান সমাজ। তো কোথায় ভাই? এই দেখুন ঘটি প্রধান। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। তারপর আরেকটা প্যাসেজ আমাদের আছে। তো এই প্যাসেজটা আমরা একবার দেখব। এই প্যাসেজের আনসারগুলা কি করে করতে হয়। গদ্যাংশটির আলোচ্য বিষয় কি? লোকচিত্রকলা, লোকসংস্কার, লৌকিক দেবদেবী নাকি লৌকিক প্রথা? তো এটা জানতে গেলে আমরা প্যাসেজ একটু আমরা দেখার চেষ্টা করি। সরাচিত্রণ করা হচ্ছে। চিত্রণের কাজে প্রথমবার উত্তল আকৃতির কচ্ছপের পিঠের মতো উঁচু পিঠে মসৃণ করা হয়। তারপর তার উপর খড়িমাটির প্রলেপ দেওয়া হয়। অভিজ্ঞ শিল্পী যারা আছে তারা কালো রেখা টেনে কয়েকটা ভাগে ভাগ করে তারপর নকশা অঙ্কন করে। তারপর রং শুকিয়ে গেলে লক্ষ্মী আঁকা হয়, লক্ষ্মীর পেঁচা আঁকা হয়, কিংবা ধানের শীষ আঁকা হয় বা কড়ি আঁকা হয়। এগুলা ছবির কাজ শেষ হয়ে গেলে এখানে আঠা বা তেঁতুল গাদের প্রলেপ দিয়ে এগুলাকে রজন বা তারপিন তেলগুলা দিয়ে সেগুলাকে সুন্দর করা। অর্থাৎ এখানে কি করা হচ্ছে? একটা চিত্রণ কলার কাজ করা হচ্ছে। অর্থাৎ এখানে কি করা হচ্ছে ভাই? এটা লোকচিত্রকলা হচ্ছে। লোক সংস্কার নয়, দেবী লোকী নয়, লৌকিক দেবদেবী নয় বা লৌকিক প্রথা নয়। এখানে লোকচিত্রকলা। এখানে চিত্রকলা অর্থাৎ এখানে আর্টের কাজ চলছে। কোনো একজন আর্টিস্ট এখানে আর্ট করছেন, এই কথাটা এখানে বলা হয়েছে। উত্তল শব্দের বিপরীত শব্দ আমরা সবাই জানি অবতল। গদ্যাংশটিতে সরাচিত্রের কয়টি স্থানিক ধারার কথা বলা হয়েছে? কয়টা স্থানিক ধারা? আমরা একটু প্যাসেজে এবার যাব। কি বলেছে? কয়টা স্থানিক ধারা? স্থানিক ধারা। এখানে যদি আমরা দেখি একসময় পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশ ফরিদপুর জেলার সুরেশ্বর গ্রামে যে বিখ্যাত সরা প্রস্তুত করা হয় তার নাম সুরেশ্বরী। যে সরাগুলির উপরের অংশে মহিষমর্দিনী দুর্গা এবং পুত্রদের কন্যা লক্ষ্মী পেঁচা ছবি অঙ্কন করা হতো। অন্যদিকে ঢাকায় যে প্রস্তুত ওই দেখুন একদিকে এখানে সুরেশ্বরীর সরা আঁকা হতো, অন্যদিকে ঢাকায় প্রস্তুত করা হতো সুরেশ্বরীর মতো নয়। অর্থাৎ এখানে তিনি দুইটা দিকের কথা বলেছিলেন, একটা পূর্ব বাংলা এবং একটা ঢাকার কথা বলেছে। দুইটি দিকের কথা বলেছিলেন। তো তার মানে এখানে কারেক্ট আনসার হবে দুইটি। কয়টি দিক বা কয়টি স্থানিক দ্বারা? দুইটা স্থানিক দ্বারা। সরাচিত্র তৈরি করতে কোন উপাদানটি ব্যবহার করার প্রয়োজন হয় না? কড়ি, তারপিন তেল, রজন কিংবা তেঁতুল। আমরা সরাচিত্র তৈরি করতে কোন উপাদানটি ব্যবহার করা প্রযোজ্য হয় না আমরা যদি দেখি, তাহলে এখানে দেখুন তেঁতুল গাদার প্রলেপ আমাদের লাগছে, তারপর রজন লাগছে, তারপর তারপিন তেল লাগছে। তেঁতুল গাদ প্রলেপ আমরা দিলাম, তারপর রজনগুলা তারপিন তেল দিলাম। তো তেঁতুল লাগছে, রজন লাগছে, তারপর তারপিন তেল লাগছে। তিনটা আমাদের লাগবে। এই দেখুন তারপিন তেল লাগছে, রজন লাগছে এবং তেঁতুল লাগছে, কিন্তু কড়ি আমাদের লাগছে না। তো কোনটা লাগছে না বা কোনটা প্রয়োজন নয়? তো কারেক্ট আনসার এখানে হচ্ছে কি কড়ি। এখানে বলেছে নিচের কোন মন্তব্যটা সঠিক? আমরা অপশনগুলো আগে পড়বো তারপর পেছাইয়ে যাব। অন্যান্য দেবদেবীর সরাচিত্রে কেবল সেই সব দেবদেবী চিত্রিত হন। অন্যান্য দেবদেবীর সরাচিত্রেও লক্ষ্মী চিত্রিত হন। সরাচিত্রে কেবল লক্ষ্মী দেবী চিত্রিত হন। সরাচিত্রে লক্ষ্মী না থাকলে তার সহচরীরা চিত্রিত হন। অ্যাকর্ডিং টু দিস অপশনের মতে আমরা পেসেজে যাব। পেসেজে গিয়ে আমরা দেখব সরাচিত্রের বিষয়বস্তু মূলত লক্ষ্মী দেবী। লক্ষ্মী ছাড়া দুর্গা, রাধাকৃষ্ণ মূর্তি আঁকাও সরা যায়। উল্লেখ্য কথা আছে, ছবিটি যদি লক্ষ্মীর না হয়ে অন্য কোনো দেবীর হয় তাহলে নিচের দিকে অবশ্যই লক্ষ্মীর ছবি থাকবে। অর্থাৎ যে কোনো ছবি যদি অঙ্কন করা হয় বা যে কোনো সরাচিত্র অঙ্কন করা হয়, তবে প্রত্যেকটা সরাচিত্রে যদিও ওইটা অন্য কোনো দেবদেবীর সরাচিত্র হয়, তবে এখানে কিন্তু লক্ষ্মীর ছবি নিচের দিকে থাকতেই হবে। অর্থাৎ প্রত্যেকটা ছবিতে আমাদের, প্রত্যেকটা সরাচিত্রে বা প্রত্যেকটা দেবদেবীর সরাচিত্রে আমাদের লক্ষ্মী চিত্রিত হবেন। অন্যান্য দেবদেবীর সরাচিত্রেও লক্ষ্মী চিত্রিত হন। এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। গদ্যাংশের প্রথম অনুচ্ছেদে লেখক সরাচিত্রণের কোন বর্ণনা? আমরা প্রথম পরিচ্ছেদ এতক্ষণ পড়লাম। আমরা দেখেছি যে এখানে কি করা হচ্ছে, এই সরাচিত্রগুলা কিভাবে তৈরি করতে হয় বা কি করে নির্মাণ করতে হয় বা সরাচিত্রগুলা কি করে বানানো হয়, যে প্রসেসটা এখানে বলা হয়েছে। তো অর্থাৎ চিত্রণ প্রক্রিয়া ইজ দ্য রাইট আনসার। সরাচিত্র প্রস্তুতির পর্যায়ে আমরা কি করে প্রস্তুত করতে পারি তা আমরা একবার দেখে নিই। এখানে দেখুন প্রথম পেজে থাকবে। প্রথমে আমরা খড়ি মাটির প্রলেপ দিলাম, খড়ি মাটির প্রলেপ, তারপর হচ্ছে নকশা আঁকলাম,
নকশা আঁকে, তারপর লক্ষ্মীর মূর্তি আঁকলাম। তারপর আমরা কি করলাম? লক্ষ্মীর মূর্তি আঁকলাম। তারপর আমরা তেঁতুল গাছের প্রলেপ দিলাম। তো খড়িমাটি, নকশা, লক্ষ্মী, তেঁতুল। ঠিক আছে? খড়িমাটি, নকশা, লক্ষ্মী, তেঁতুল। অপশন আবার কোনটা আছে দেখা নেওয়া যাক। এই দেখুন, খড়িমাটি, নকশা, লক্ষ্মী, গাদের প্রলেপ। আর সরা ঘষা তো আছেই, সুতরাং সরা ঘষা সবটিতে আছে, তার মানে এটা তো হবেই। তার মানে এখানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। এই প্রসেসটা আমরা দেখিয়ে দিলাম। এই ছিল আমাদের প্যাসেজ। এবার আমরা প্যাডাগজি কি এসেছিল, বাংলা প্যাডাগজি একদম ছোট করে এগুলো একবার দেখে নিই। জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 এর ধ্রুপদী ভাষা অধ্যয়ন সংক্রান্ত নিচের কোনটা সঠিক? ধ্রুপদী ভাষাকে কিভাবে ট্রিট করা হয়েছে? 137 নম্বর প্রশ্ন। প্রিপারেটরি স্টেজ বা প্রস্তুতি স্তরে ধ্রুপদী ভাষা থাকবে না। তো এটা কারেক্ট আনসার হচ্ছে ত্রিভাষা সূত্রের অন্তর্গত একটা বিকল্প ভাষা, একটা এডিশনাল ভাষা হিসাবে আমাদের কিন্তু এটা থাকবে। 136 এর আমাদের না, এটা অতিরিক্ত বিকল্প, দুঃখিত, এটা অতিরিক্ত বিকল্প হিসাবে আমাদের ধ্রুপদী ভাষা থাকতে হবে মাধ্যমিক স্তরে। ত্রিভাষা নীতিতে কিন্তু ধ্রুপদী ভাষাটা নাই। ত্রিভাষা নীতিতে আছে আমাদের মাতৃভাষা থাকবে, তারপর হিন্দি থাকবে, তারপর একটা ইংলিশ ভাষা থাকবে, তাই না? এটা হচ্ছে ত্রিভাষা সূত্র। আর অতিরিক্ত বিকল্প হিসাবে মাধ্যমিক স্তরে আমাদের ধ্রুপদী ভাষা থাকতে হবে, এটা এনইপি 2020 বলেছে। তারপর আমরা দেখি প্রজেক্ট ওয়ার্ক। যদি আমরা একটা ভাষা শ্রেণীতে যদি আমরা প্রজেক্ট ওয়ার্ক যদি দেই, তাহলে প্রজেক্ট ওয়ার্ক বিন্যাস বা সম্পাদনের যেটা ক্রম পর্যায়, এই ক্রম পর্যায়কে আমরা কি বলতে পারি? ঠিক আছে ভাই, আচ্ছা দেখে নিই এবারে কারেক্ট আনসার। প্রজেক্ট ওয়ার্ক বিন্যাস বা সম্পাদনের যেটা ক্রম পর্যায়, প্রকল্প পদ্ধতি। আমরা যদি ছাত্রদের যদি একটা প্রকল্প যদি বানাতে দেই প্রজেক্ট, তো প্রজেক্ট বানাতে গেলে আমরা কি হতে হবে? প্রথমে আমরা দেখে নেই, শিক্ষক শিক্ষিকারা যেমন খুশি প্রকল্প নামাই। প্রথমে কি করতে হবে? দল গঠন করতে হবে, বিষয় চিহ্নিতকরণ করতে হবে, প্ল্যানিং করতে হবে, তারপর ডাটাগুলো কালেকশন করতে হবে, তারপর তথ্য বিচার করতে হবে, ড্রাফট বানাতে হবে, তারপর একটা ফাইনাল প্রতিবেদন নির্মাণ করতে হবে। তো এটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্কের যেটা ফাইনাল যেটা স্টেপ বা প্রসেস। আমরা প্রজেক্ট ওয়ার্ক যখন বানাই তখন সিকোয়েন্স যদি করি কোনটার পর কোনটা করব, তো এইভাবে যদি আমরা করি তাহলে আমরা একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। এবারে 138 কি বলেছে দেখে নেওয়া যাক। সপ্তম শ্রেণীর একজন শিক্ষক তার শিক্ষার্থীদের একটি ছোট পাঠ পড়তে দিলেন। একটা ছোট পাঠ তিনি পড়তে দিলেন। তিনি চান শিক্ষার্থীরা সেটি পড়ে পাঠে বর্ণিত মানুষজন বা সম্প্রদায়টির আত্মপরিচয় এবং ক্ষমতাটা সে যাতে অনুধাবন করতে পারে। শিক্ষক শিক্ষার্থীর মধ্যে এখানে কিসের উন্নয়ন তিনি ঘটাতে চাইছেন? 138। এটাকে দেখুন, এখানে পাঠটা পড়বে। পাঠটা পড়ার পর এই পাঠের যে বর্ণিত মানুষ আছে এবং এই মানুষের যে সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ের সঙ্গে তাকে যার আত্মপরিচয় এবং ক্ষমতাটা সে যাতে অনুধাবন করতে পারে, এটাকে আমরা অ্যানালাইটিক বিশ্লেষণ বলতে পারি না। লিটারেসি স্কিল তো হবেই না, ল্যাঙ্গুয়েজ লিটারেসি নয়, এটাকে বলা হয় ক্রিটিক্যাল লিটারেসি, বৈচারিক সাক্ষরতা বা ক্রিটিক্যাল লিটারেসি। অর্থাৎ একটা পাঠ পড়ে এই পাঠের মধ্যে রামু ক্যারেক্টার লেখা আছে, রামু ক্যারেক্টারটা কিরকম, এটা পাঠে যেমন ভাবে লেখা আছে এই তেমন ভাবে রামুটাকে আমি চিনলাম, এবং এই ধরনের মানুষ আমার সম্প্রদায়ে যে আছে, এই এই যে বর্তমান জীবনে এই যে রামু যে সম্প্রদায় আছে, সম্প্রদায় সম্বন্ধে আমি বিশেষভাবে জানলাম বা বিশেষভাবে যেটা আমি জানার চেষ্টা করলাম। তো এতটুক এই যে এটা হচ্ছে একটা জটিল বা একটা বৈচারিক সাক্ষরতা বা একটা জটিল সাক্ষরতা বা ক্রিটিক্যাল লিটারেসি আমি এই ক্ষেত্রে বলতে পারি। নিচের কোন মন্তব্যটি ভাষা সম্পর্কে সঠিক নয়? 139 আমার কি বলেছে? তো ভাষা সম্পর্কে নিচের কোনটা সঠিক নয় যদি আমরা দেখি 139, তো দেখুন, ভাষা মানববিজ্ঞানের সামগ্রিক ভান্ডার, মানে ভাষা দিয়ে হোলিস্টিক ডেভেলপমেন্ট হয়, এটা তো হতে পারে। কিছু ভাষা কেবলমাত্র বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারকে বেশি ভালো, কেবল ভাষা সম্বন্ধে কেবলমাত্র বা ল্যাঙ্গুয়েজে যখন এই কেবল থাকবে এটা সঠিক নয়। তো এখানে কারেক্ট আনসার নয়ের আনসার হবে অপশন নাম্বার 9, অর্থাৎ নয়ের আনসার কেবলমাত্র অনলি যেখানে আছে সেটা নেগেটিভ আনসার হয় আমরা জানি। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার 2। ভাষা আত্মপরিচয় প্রকাশ করে, ইয়েস, ভাষার দ্বারা আমরা আইডেন্টিটি প্রকাশ করতে পারি। ভাষা ইতিহাসের একটা ভান্ডার, এটাও আমরা বলতে পারি। তো এখানে কেবলমাত্র বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ার, ভাষা যারা জানে তারা শুধু বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং পাস করতে পারবে এটা কোনো কথা নয়, বা তারা বেশি পারবে, এটা বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারকে বেশি ভালোভাবে ব্যক্ত করতে পারবে তেমন কোনো কথা না। যদি ভালো করে ভাষা জানে তাহলে সবকিছুই করতে পারবে।
এবারে 140 শিক্ষার্থী ভাষার ক্রিয়াশীলতাকে একটি সিস্টেম বা প্রণালী হিসাবে অনুধাবন এবং প্রয়োগ করবে। শিক্ষার্থী ভাষার যেটা ক্রিয়াশীলতা আছে, ক্রিয়াশীলতাকে যদি একটা সিস্টেম কিংবা প্রণালী হিসাবে অনুধাবন প্রয়োগ যখন করবে, তখন সেটাকে আমরা কি বলতে পারি? 140 নম্বর প্রশ্নে দেখুন, প্রণালী বা সিস্টেম মতে কাজ করবে। তো যেখানে সিস্টেম মতে কাজ করবে, এখানে সিস্টেমেটিক কম্পিটেন্সি বা প্রণালীবদ্ধ পারঙ্গমতা হবে কারেক্ট আনসার। যেখানে সিস্টেম হিসাবে কাজ করবে বা প্রণালী হিসাবে কাজ করবে, তো সিস্টেমেটিক করবে মানে সিস্টেমেটিক যদি করি তাহলে তো সিস্টেম হবে। তার মানে ডাইরেক্ট আনসার সিস্টেমেটিক কম্পিটেন্স। যে অভিক্ষা, অভিক্ষা মানে মূল্যায়ন বা পরীক্ষা আমরা বলতে পারি, যে অভিক্ষার মাধ্যমে কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত দুর্বলতার জায়গাগুলি শনাক্ত করা হয় এবং এগুলি শক্তিশালী করতে চাওয়া হয়, যে অভিক্ষা অর্থাৎ কারণ অনুসন্ধানমূলক পরীক্ষা। এটাকে আমরা বলতে পারি কি, যে অভিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর ব্যক্তিগত দুর্বল, তারা কোথায় কোথায় দুর্বল আছে, কোথায় কোথায় সবল আছে, এই জিনিসগুলো আমরা যাচাই করার চেষ্টা করি বা এই জিনিসগুলো বুঝি। রিমিডিয়াল টিচিং এর আগে কিন্তু এটা করা হয়। রিমিডিয়াল টিচিং এর আগে আমরা জানার চেষ্টা করি যে আমার শিক্ষার্থীরা কোথায় দুর্বল আছে, কোথায় সবল আছে। যে যে জায়গাগুলোতে দুর্বল আছে, ওই জায়গাগুলোতে আমি রিমিডিয়াল টিচিং এর মাধ্যমে আমি সবল করি বা শিক্ষণের ফাঁকগুলোকে ভরাট করি। তো এই দুর্বল জায়গাগুলি জানার জন্য আমি যেটা অভিক্ষা নেব বা যেটা মূল্যায়ন নেব বা যেটা টেস্ট নেব, এটার নাম হচ্ছে নির্ণায়ক অভিক্ষা বা ডায়াগনস্টিক টেস্ট। ইয়েস। ভারতীয় সংবিধানে ইংরেজি ভাষাকে কিসের মর্যাদা দেওয়া হয়েছে? 142। এটা হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বারবার বলা হয়ে থাকে। ভারতীয় সংবিধানে ইংরেজি ভাষাকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বলা হয়েছে। এবার হচ্ছে কি দেখি, সপ্তম শ্রেণীর শিক্ষিকা তার শিক্ষার্থীদের একটি মানুষের বর্ণনা লেখার কাজ দিলেন, যে একটা মানুষের তুমি এখানে কি করো, তুমি বর্ণনা করো। তিনি বাইরে থেকে ঝুড়ি সমেত একটা হকারকে শ্রেণীকক্ষে নিয়ে এলেন। তিনি হকারকে 7-8 মিনিট এখানে বসে থাকার অনুরোধ করলেন। তারপর তিনি তার শিক্ষার্থীর জোড় ভেদে এবং যুগ্মভাবে সেই মানুষটির বর্ণনা লিখে ফেলতে বললেন। অর্থাৎ কি বলেছে এখানে, তিনি একটা বললেন যে তুমি একটা মানুষের বর্ণনা লেখো। তো মানুষটির বর্ণনা লেখার সময় তিনি একজন হকারকে সামনে নিয়ে আসলেন এবং বললেন যে তুমি এই হকারকে দেখে দেখে, এই হকার সম্বন্ধে তুমি তোমার যা ইচ্ছা হয় তুমি লেখো। অর্থাৎ এখানে হকার এখানে কিসের উদাহরণ বা হকার এখানে কি হিসাবে কাজ করছে? তো সে একটা উপকরণ কিংবা মেটেরিয়াল হিসেবে কাজ করছে, কারণ তার মাধ্যমে এখানে সবকিছু হচ্ছে বা তার দ্বারাই সে এখানে আছে, যার কারণে তার সম্বন্ধে এখানে লেখা হচ্ছে, তার সম্বন্ধে তার বর্ণনা দেওয়া হচ্ছে। শ্রবণের টপ ডাউন পদ্ধতির অন্তর্গত, শ্রবণের ক্ষেত্রে যদি টপ ডাউন অ্যাপ্রোচ করি, টপ ডাউন, বটম আপ, এইগুলো আমরা আপনাদের বলেছি অলরেডি। কোনটা অন্তর্গত? বক্তৃতা। শ্রবণ মানে কি ওভারঅল, টপ ডাউন মানে কি ওভারঅল মেসেজ দেওয়া, ওভারঅল মেসেজ বা সমগ্র এজ এ হোল যখন আমরা বলবো তখন সেটা হবে টপ ডাউন। আর শুধুমাত্র একটা পার্ট, ছোট্ট পার্ট বা স্মল পার্ট যখন বলা হবে তখন সেটা হবে বটম আপ। বটম সবসময় কি হয়, বটম আপ সবসময় ছোট হবে আর টপ ডাউন সবসময় বড় হবে। তো ওভারঅল জিনিসটা মানে অনেক বড় কনসেপ্ট, যেহেতু বিগ কনসেপ্ট, তো টপ ডাউন সবসময় বিগ কনসেপ্টের দিকে যাবে আর বটম আপ সবসময় স্মল কনসেপ্টের দিকে যাবে। তো কারেক্ট আনসার এখানে অপশন নাম্বার 1। আদিতি পুরাগঠিত অতীতকালের নিয়মগুলা জানে, কিন্তু কোন প্রসঙ্গে তা ব্যবহার করতে হয় তা পারে না। অদিতির এই জ্ঞানকে আমরা কি বলতে পারি? 145। তো এটা বারবার আমরা বলেছি, যদি যে কোনো বিষয় যদি আমি তার নিয়মগুলা জানি বা বিষয়টা সম্বন্ধে তুই জানি, তখন সেটা হবে ডিক্লারেটিভ নলেজ। আর যদি এটাকে কিভাবে প্রয়োগ করতে হয় এটাও যদি আমি জানি, তাহলে সেটা হবে কি প্রসিডিউরাল নলেজ। কিন্তু এখানে সে তো জানে না কিভাবে ক্রিয়ার কাল ব্যবহার করতে হয়, সেটা তো জানে না, তাকে, যার জন্য এটা কারেক্ট আনসার হবে ডিক্লারেটিভ নলেজ। এবার প্রশ্ন যদি আসে যে সে নিয়মগুলোও জানে এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটাও কিন্তু জানে, তো কিভাবে ব্যবহার করতে হয় যদি আমি জানি, তখন সেটা হয়ে যাবে আমার প্রাকরিক জ্ঞান কিংবা প্রসিডিউরাল নলেজ। আপাতত এটা কারেক্ট আনসার, এখানে সে জানে না, অর্থাৎ শুধু নিয়মগুলো জানে, জিনিসটা জানে, দ্যাট ইজ কল্ড ডিক্লারেটিভ। যে কোনো জিনিস সহজভাবে জানা, এটা হচ্ছে ডিক্লারেটিভ। কৃপা এবং করম তারা যমজ ভাই, তারা মণিপুরি ভাষার একটা উপভাষায় কথা বলে, তবু তাদের মাতৃভাষার মধ্যে কিন্তু অনেক পার্থক্য দেখা যায়। উপভাষাটি ব্যবহারের এই নিজস্বতাকে আমরা কি নামে বলতে পারি? 146। কারেক্ট আনসার কি হবে?
কৃপা এবং করণ তারা যমজ ভাই। তারা মণিপুরি ভাষার একটা উপভাষায় কথা বলে। যেহেতু একটা উপভাষায় কথা বলে, উপভাষায় কথা বলার পরও কিন্তু তাদের ২ জনের কথা বলার মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। তো মণিপুরি ভাষার একটা উপভাষায় কথা বলে মণিপুরি হবে না। এখানে উপভাষায় অলরেডি বলে, সুতরাং উপভাষা হবে না। কথন কার্য বলে এখানে হচ্ছে না, এটা হচ্ছে তার নিজস্ব ভাষা বা আইডিওলেক্ট। ক্লিয়ার? যার যে নিজস্ব একটা ভাষা আছে, নিজস্ব ভাষায় সে একটু হয়তো পরিবর্তন করে বলে, একটু তার কথার যে স্টাইল আছে, স্টাইলটা হয়তো একটু পরিবর্তন করে, যার কারণে একটু পরিবর্তন বোঝা যায় তাদের কথার মধ্যে বা ভাষার মধ্যে। যার কারণে এটাকে বলা হচ্ছে নিজস্ব ভাষা। অশ্বিন জন্মকাল থেকে উড়িয়া জানে। জন্মকাল থেকে উড়িয়া জানে, তার মানে ওড়িয়াটা হচ্ছে তার ভাষা অর্জন। জন্মকাল থেকে জানে, তার মানে ওড়িয়াটা হচ্ছে তার ভাষা অর্জন। ওড়িয়া হচ্ছে অর্জন, অর্জনগত ভাষা বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ইংরেজি এবং হিন্দি হচ্ছে অধ্যয়ন করছে, তার মানে এটা হচ্ছে তার ভাষা শিখন। ইংরেজি এবং হিন্দি ভাষা শিখন। আর ওড়িয়া জন্মকাল থেকে জানে, তার মানে এটা হচ্ছে অর্জন। তো এখানে কোনটা সত্য নয় সেটা বলতে হবে। ইংরেজি শিখন হচ্ছে ভাষা শিখন, এটা তো ঠিক আছে ভাই। ইংরেজি শিখন হচ্ছে ভাষা অর্জন, না, ইংরেজিতে তার ভাষা অর্জন নয়। ওড়িয়া শিখন হচ্ছে ভাষা অর্জন, এটা তো কারেক্ট, ওড়িয়া ভাষা অর্জন। হিন্দি হচ্ছে ভাষা শিখন, হিন্দি সে স্কুলে গিয়ে শিখেছে, তার মানে বা অধ্যয়ন করেছে, এটা তার ভাষা শিখন, এটাও কারেক্ট। তো এখানে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার, এটা সত্য নয়। ইংরেজিটা এখানে তার ভাষা অর্জন নয়, ইংরেজিটা হয়ে যাবে তার ভাষা শিখন। অষ্টম শ্রেণীর একজন শিক্ষক, অষ্টম শ্রেণীতে একজন শিক্ষক গেলেন। এটা সুভাষের আক্ষেপ ছিল, সাধারণত মানুষ ভাষা গ্রহণে রিসেপটিভ স্কিলকে গুরুত্ব দেওয়া হয় না। তো গ্রহণ দক্ষতা বলতে কি বোঝাতে চান? তার রিসেপটিভ স্কিল বলতে কি কি? বারবার বলছি আমি, LSRW, তার মধ্যে এল এবং আর এই দুইটা হচ্ছে রিসেপটিভ স্কিল, এস এবং ডাব্লিউ এই দুইটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, বারবার আপনাদের বলা হচ্ছে। তো শ্রবণ এবং পঠন, তো শ্রবণ এবং পঠন অপশন নাম্বার 1 এ দেওয়া আছে, তো কারেক্ট আনসার অপশন নাম্বার 1 হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। গ্রহণমূলক দক্ষতা হবে শ্রবণ পঠন, আর যদি উৎপাদনমূলক দক্ষতা কিংবা প্রকাশমূলক দক্ষতা যদি বলি, তখন সেটা হবে কথন এবং লিখন। প্রদত্ত পাঠটি পড়ে কোন ভাষা নিরুক্তি বা ভাষা রেজিস্টারের অন্তর্ভুক্ত সেটা শনাক্ত করুন। বিপ্লবের পর হঠাৎই মনে হলো এটা পরিবর্তন করা সম্ভব। বিপ্লবের, এটা বিপ্লব মানে এখানে এই যে রেভলিউশনের কথা বলেছে, এভলিউশনের কথা বলেছে ভাই। রিভলিউশনের পর হঠাৎ মনে হলো যেটা পরিবর্তন করা সম্ভব। ইউরোপ এবং এশিয়ার সহ পৃথিবীর বহু অংশে ব্যক্তির অধিকার সমূহ এক সামাজিক ক্ষমতার নিয়ন্ত্রক কারা, সে বিষয়ে নতুন নতুন চিন্তা ভাবনা করা হয়েছে, আলোচনা শুরু হয়েছে। ভারতের রাজা রামমোহন রায়, তারপর ডিরোজি ফরাসি বিপ্লবের গুরুত্ব কথা বলেছেন। এখানে উপনিষদের কথা বলা হয়েছে, সমাজ পরিবর্তনের নতুন চিন্তা বলা হয়েছে। এটা কি ধরনের রেজিস্টার যদি বলি, এখানে সবগুলা ইউরোপ এশিয়া বলি, তারপর ফরাসি বিপ্লব বলি, তাহলে সবগুলা সেটা কিসের অন্তর্গত? এটা বৈজ্ঞানিক কোনো রেজিস্টার নয়, এটা বৈপ্লবিক কোনো রেজিস্টার নয়, এটা হচ্ছে সমাজবিজ্ঞান রেজিস্টার। সবগুলাকে আমরা সমাজবিজ্ঞান রেজিস্টারে অন্তর্ভুক্ত করতে পারি, ওটা সবগুলা সমাজ বিজ্ঞানের একটা অন্তর্গত। তারপর একদম লাস্ট প্রশ্ন হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন বা ঔপকরণিক প্রেরণা বা ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি চাকরি ইত্যাদি মতো কোনো উপযোগিতামূলক কারণে ভাষা শিখে, অর্থাৎ কোনো আপনার একজন নিজস্ব চাহিদা রয়েছে যেটা আপনাকে শিখতে হবে, আপনার ওন বেনিফিটের জন্য আপনি ভাষা শিখছেন, ওন বেনিফিট। যখন আপনি কোনো একটা নিজস্ব বেনিফিটের, যখন বেনিফিট আপনার নিজস্ব বেনিফিট হবে, এই বেনিফিটের জন্য যখন আপনি নিজস্ব লাভের জন্য যখন আপনি কোনো একটা কাজ করবেন, তো সেই কাজের যে আপনি মোটিভেশন পাবেন এটাকে বলা হবে ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন। অর্থাৎ আপনি এই ভাষাটা যদি না শিখেন তাহলে আপনি চাকরি পাবেন না। তো এই ভাষাটা আপনাকে শিখতে হবে। তো এই ভাষাটা শিখতে যে আপনার যে মোটিভেশনটা প্রয়োজন, এই মোটিভেশনটা হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন। ক্লিয়ার? এখানে বলা হচ্ছে যে চাকরি ইত্যাদির মতো যে কোনো একটা উপযোগিতামূলক কারণে যখন আপনারা ভাষা শিখবেন, এখানে শুধু ভাষা বলা হয়েছে, যে কোনো কাজ হতে পারে। তো এই সবগুলো হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল মোটিভেশনের একটা উদাহরণ। তো এই ছিল আজকের সেই সম্পূর্ণ প্রশ্ন ল্যাঙ্গুয়েজ 2। তো ভাষা 2 এ কি ধরনের প্রশ্ন আসে তো বলে রাখি, এটা হচ্ছে পেপার 2 এর একটা প্রশ্ন। দেখুন, পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2 এর একটা সম্পূর্ণ প্রশ্ন আমরা সলভ করলাম। এটা হচ্ছে 14 ডিসেম্বর। ঠিক আছে ভাই? 14 ডিসেম্বর 2024 ইংরেজিতে আমাদের যে পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্র আপনাদের সঙ্গে সমাধান করলাম। ঠিক আছে? আশা করি ল্যাঙ্গুয়েজ 2 এ কি ধরনের প্রশ্ন আসে, পেপার
পেপার 1 এও কিন্তু পেপার 2 সলভ করলাম আজকে দেখলেন আপনারা। তো পেপার 1 এও কিন্তু একই ধরনের 2টা প্যাসেজ থাকবে, একই ধরনের একটু ডিফারেন্ট প্যাসেজটা তো ব্যতিক্রমী হবে ভাই। কারণ সেম প্যাসেজ তো আসবে না। তো এই ধরনেরই প্যাসেজ কিন্তু আমরা বা এই ধরনেরই প্যারাগজি কিন্তু আমরা প্রত্যেকটা সেটে আমরা দেখতে পাই। ক্লিয়ার? তো ভালো থাকবেন, সবগুলা ক্লাস দেখতে থাকুন, ভালো করে প্রিপারেশন নিন, এই আশা থাকলো। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।